হাই নিউজে আপনাদেরকে স্বাগত। আমি রিক। শুরু করছে আজকের নিউজ টুডে, কিন্তু তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। 696 নম্বর পেয়ে প্রথম স্থানে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের আদৃত। পাশের হার গত বছর থেকে সামান্য বেড়ে হয়েছে 86.56%। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দেশের রাজধানী। ঘর ভেঙে মৃত্যু 3 শিশু ও 1 মহিলার। জলের নিচে বিমানবন্দরের রানওয়ে ব্যাহত বিমান চলাচল। মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের জের। পার্ক স্ট্রিটের ম্যাকবা হাউসে বন্ধ করে দেওয়া হলো 6টি রেস্তোরাঁ। অগ্নিবিধি না মানার অভিযোগ। রেস্তোরাঁ কর্তৃপক্ষ অভিযোগ মানতে নারাজ। ব্র্যান্ড নয়, প্রেসক্রিপশনে শুধু জেনেরিক নাম লিখুন চিকিৎসকেরা, মন্তব্য দেশের সর্বোচ্চ আদালতের। ওষুধ কোম্পানির সঙ্গে অসাধু চিকিৎসকদের আঁতাত ভাঙতে কড়া মনোভাব দেখালো সুপ্রিম কোর্টের 3 সদস্যের বেঞ্চ। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে সেরা 10 তালিকা প্রকাশ করা হয়েছে। 66 জন জায়গা পেয়েছে এই তালিকায়। পরীক্ষা শেষ হওয়ার 70 দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে। মাধ্যমিকে রাজ্যের সেরা রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার। 700-র মধ্যে সে পেয়েছে 696। মেধা তালিকায় নাম ঘোষণা হওয়ার পর কেঁদে ফেলল সে। ভবিষ্যতে নিট বা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যই তার। তবে তার কথায়, এই ফলাফল আমি আশা করিনি। বই তার একমাত্র ভালোবাসা, খেলাধুলায় আগ্রহ তেমন নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকশনের পরেই ব্যবস্থা প্রশাসনের। পার্ক স্ট্রিটের ম্যাকবা হাউসে বন্ধ 6টি রেস্তোরাঁ। বৃহস্পতিবার দুপুরে ওই রেস্তোরাঁয় তালা লাগিয়ে দেওয়া হয়। যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, ওই রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের কোনো সম্ভাবনা নেই, কারণ ফায়ার অ্যালার্মের সুবন্দোবস্ত রয়েছে। প্রশাসন সূত্রে খবর, অগ্নি সুরক্ষা বিধি না মানায় ওই রেস্তোরাঁগুলিকে সিল করে দেওয়া হয়েছে। যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, প্রশাসনের তরফে বলা হচ্ছে সিলিন্ডার সারি সারি দাঁড়িয়ে রয়েছে, তাই বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের কাছে লাইসেন্স রয়েছে, সেন্সার লাগানো রয়েছে, গ্যাসের সামান্য গন্ধ পাওয়া গেলেই ফায়ার অ্যালার্ম বাজছে। প্রশাসনের সঙ্গে বৈঠক বসার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে খবর। ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত নয়াদিল্লি এবং সংলগ্ন এলাকা। দিল্লির দ্বারকায় ঝোড়ো হাওয়ায় একটি ঘর ভেঙে পড়েছে। ঘরের ভিতর ছিলেন 3 জন শিশু, 1 মহিলা। 4 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টিতে জল জমেছে দিল্লি বিমানবন্দরের নানা অংশে। ফলে শুক্রবার সকাল থেকেই বিমান পরিষেবা ব্যাহত হয়েছে সেখানে। দিল্লিগামী 40টি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্তত 100টি বিমান দেরিতে চলছে। দিল্লি বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে একটি লোহার কাঠামো ভেঙে পড়েছে। আবহাওয়া দপ্তর আগেই দিল্লিতে ভারী বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছিল। শুক্রবার ভোর 5:30টা থেকে 6টার মধ্যে দিল্লির প্রগতি ময়দান এলাকায় ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ছিল ঘন্টায় 78 কিলোমিটার। ভারী বৃষ্টিতে জল জমেছে লাজপত নগর, আরাকে, পুরম এবং দ্বারকায়। ভারত পাক নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন অব্যাহত রাখল পাকিস্তান। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নরসেরা এবং আখনুর এই 5 জায়গায় ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। পেহেলগাঁও কাণ্ডের পর এ নিয়ে টানা 8 দিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। গত 7 দিনের মতো 8ম দিনেও পাক সেনাকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। মনে করা হচ্ছে, জঙ্গিদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতেই এই কৌশল অবলম্বন করেছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যতিব্যস্ত রেখে মুহূর্তের অসতর্কতায় নজর এড়িয়ে জঙ্গিদের ফিরিয়ে নিতে চাইছে। পাশাপাশি ভারত সামরিক দিক থেকে কতটা প্রস্তুত তাও পরখ করতে চাইছে ইসলামাবাদ। তবে এমন সব কৌশলের কথা মাথায় রেখেই সজাগ রয়েছে ভারতীয় সেনাও। পেহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত এবং পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। ভারত পাক কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তাপও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে 24 এপ্রিল রাত থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন শুরু করে পাকিস্তানি সেনা। 1 সপ্তাহ পরেও তার ব্যতিক্রম হল না। বৃহস্পতিবার ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর ভারতের বিরুদ্ধে পাল্টা বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করে পাকিস্তান। তারা হুঁশিয়ারি দেয়, জলপ্রবাহ বন্ধ করা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে। পাকিস্তান আরও দাবি করে, সিমলা চুক্তি স্থগিত করারও অধিকার রয়েছে তাদের। বস্তুত 1972 সালে এই সিমলা চুক্তির মাধ্যমেই কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা তৈরি হয়েছিল। চুক্তি অনুসারে ওই সময় যে দেশের বাহিনী কাশ্মীরে যেখানে অবস্থান করছিল সেখানেই অবস্থান করবে। অতীতেও বিভিন্ন সময় সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানি সেনার বিরুদ্ধে। হাই নিউজ নেটওয়ার্ক। মুখে দর পাচ্ছে পাকিস্তান, কিন্তু সত্যি সত্যি ভারতের সঙ্গে যুদ্ধ করার স্পর্ধা দেখাবে তারা? পাক সেনাপ্রধানরা যে বিলাসিতার জীবনে অভ্যস্ত, সেসব ছেড়ে ভারতীয় বাহিনীর মতন একটা পেশাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করার ঝুঁকি নেবে? ইতিহাস বলছে, নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বীরত্ব দেখানোই তাদের কাজ। প্রশিক্ষিত বাহিনীর সামনে পড়লেই তারা আত্মসমর্পণ করে।
পাকিস্তানের সেনাবাহিনীকে ঐতিহাসিকভাবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে বিবেচনা করা হলেও বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। সাম্প্রতিক বছরগুলিতে একের পর এক তথ্য উঠে আসছে, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তারা পেশাদার সেনার চেয়ে বেশি একজন বিত্তশালী ব্যবসায়ী। যুদ্ধ নয়, বরং ব্যবসা, জমি, গ্যাস, তেল নির্মাণ প্রকল্পে তাদের আগ্রহ বেশি। এই সেনাবাহিনীর নৈতিকতা ও যুদ্ধ সক্ষমতা ও পেশাদারিত্ব নিয়েই তাই প্রশ্ন তোলা খুবই প্রাসঙ্গিক। সাবেক সেনাপ্রধান জেনারেল আশফাক কিয়ানির ভাইদের বিরুদ্ধে ইসলামাবাদের একটি হাউজিং প্রকল্পে কয়েক বিলিয়ন রুপি দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে। অপরদিকে জেনারেল রাহিল শরীফ অবসরের পর 100 একরেরও বেশি জমি পেয়েছেন, যেটা ছিল রাষ্ট্রের কৃষি জমি। সেনা কর্মকর্তাদের এ ধরনের সম্পদ বাগিয়ে নেওয়ার ঘটনা পাকিস্তানে একটি চলমান ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর শত শত একর জমি কর ছাড় এবং উচ্চ বেতন ভাতা সেনাবাহিনীর কর্তা ব্যক্তিদের হাত তুলে দেওয়া হচ্ছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত প্রকাশ্যে বলেছিলেন, পাকিস্তানে আসল ক্ষমতা সেনাবাহিনীর হাতে। এই বাহিনীর হাতে শুধু সামরিক নয়, বরং অর্থনীতি, কূটনীতি, রাজনীতিরও ভার। সেনা সদর দপ্তরের সঙ্গে যুক্ত ফৌজি ফাউন্ডেশন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, DHA বা ডিফেন্স হাউজিং অথরিটি এবং বাহারিয়া টাউনের মতন প্রকল্পের মাধ্যমে সেনা কর্মকর্তারা কোটিপতি হয়ে উঠছেন। এই আর্থিক শক্তি তাদের লড়াই করার মানসিকতা নষ্ট করে দিয়েছে, কারণ যুদ্ধে যাওয়া মানেই ব্যবসার ক্ষতি, আর এই বাস্তবতা পাকিস্তান সেনার উচ্চ পর্যায়ে অত্যন্ত পরিষ্কার। তারা জানে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুধু অর্থনৈতিকভাবে নয়, রাজনৈতিক ও কৌশলগতভাবেও ধ্বংস ডেকে আনবে। তাদের আরামের জীবন ক্ষতিগ্রস্ত হবে। ভারতের তুলনায় পাকিস্তানের সেনার অবস্থা নেহাতি দুর্বল। ভারতের সক্রিয় সেনা সদস্য 14.55 লক্ষের বেশি, যেখানে পাকিস্তানে তা মাত্র 6.5 লক্ষ। ভারতে রয়েছে আধুনিক প্রযুক্তি, উন্নত অস্ত্র ভাণ্ডার, শক্তিশালী বিমান ও নৌবাহিনী এবং স্বনির্ভর প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা। অন্যদিকে পাকিস্তান দিন দিন চীনের অস্ত্র ও আর্থিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। পেহেলগাঁওয়ের ঘটনা কোনো নতুন ঘটনা নয়। পাকিস্তান সেনার অসামরিক নাগরিকদের ওপর হামলা করার ইতিহাসও রয়েছে ভুরি ভুরি। বাংলাদেশে জেনোসাইড চালিয়েছিল এরাই। 2014 সালে উত্তর ওয়াজিরিস্তানে বিমান হামলায় শতাধিক বেসামরিক নাগরিকদের মেরে ফেলা হয়েছিল। এই ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দৃষ্টি আকর্ষণ করে। এর আগেও বালুচিস্তান, করাচি, সিন্ধ এবং এমনকি নিজেদের দখলে থাকা কাশ্মীরেও সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী যে একটি পেশাদার বাহিনী নয়, বরং একটি কর্পোরেট মিলিটারি সংস্থা হিসেবে কাজ করছে, তা আজ আর গোপন নয়। তাদের মূল লক্ষ্য হলো যুদ্ধ জয় নয়, বরং রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক আধিপত্য ধরে রাখা। এ কারণে ভারতীয় সেনাবাহিনীর মতন একটি প্রশিক্ষিত, আদর্শবাদী ও রণকৌশলী বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পাকিস্তানি সেনা কখনোই মনোবল বা কৌশলগত সাহস দেখাতে সক্ষম হবে না। পাকিস্তানের ইতিহাস ও বর্তমান বাস্তবতা মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, এই সেনাবাহিনী যুদ্ধ নয়, বরং বাণিজ্যে পারদর্শী। তাই তাদের পক্ষ থেকে রণংদেহী বক্তব্য যতই আসুক, বাস্তবতার মাটিতে তারা আসলে নিজেদের প্রাসাদ আর ব্যবসা নিয়েই ব্যস্ত। আর সে কারণেই ভারতের মতন প্রতিপক্ষের সামনে তারা একাধিকবার ব্যাকফুটে গেছে। কার্গিল হোক বা পুলওয়ামার পরবর্তী পরিস্থিতি, গুটি গুটি পায়ে ফেরত দিয়ে গেছে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে। পাকিস্তান সেনার ভেতরের দুর্বলতা ও দ্বিচারিতা আজ গোটা পৃথিবীর কাছেই দিনের আলোর মতন স্পষ্ট। হাই নিউজ নেটওয়ার্ক। পহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে ভারত পাক উত্তেজনার পারদ চড়ছে। দুদেশেই একে অপরের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ করেছে, যার অন্যতম হল আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা। ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য পাকিস্তান তাদের আকাশপথ বন্ধ করায় বিপুল ক্ষতির আশঙ্কা করছে এয়ার ইন্ডিয়া। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী 1 বছর পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকলে ক্ষতির অঙ্ক $60 কোটি ছুঁতে পারে বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব। এর আগে সংবাদ সংস্থা PTI ইঙ্গিত দিয়েছিল, পাক আকাশসীমা বন্ধ থাকার কারণে উত্তর ভারতের শহরগুলি থেকে ওরা আন্তর্জাতিক বিমানের জন্য ভারতীয় বিমান সংস্থাগুলির সাপ্তাহিক খরচ প্রায় $77 কোটি বাড়তে পারে। মাসের হিসাবে প্রায় $306 কোটি ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। 22শে জুলাই পেহেলগাঁও হত্যাকাণ্ডের সময় সৌদি আরবে ছিলেন প্রধানমন্ত্রী মোদী। 23শে জুলাই তিনি নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। তারপর পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপ ঘোষণা করে ভারত। জবাবে 24শে জুলাই ভারতের বিরুদ্ধে আকাশসীমা বন্ধ সহ 8 দফা পদক্ষেপ করেছিল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। পাক আকাশসীমা বন্ধ হওয়ার আগে উত্তর আমেরিকামুখী উড়ানগুলিতে সাধারণভাবে 16 ঘন্টা সময় লাগত, কিন্তু বিকল্প পথে যাতায়াতে আরও 1.5 ঘন্টা বেশি সময় লাগবে। এই অতিরিক্ত 1.5 ঘন্টা সময়ের জন্য প্রায় 29 লক্ষ টাকা খরচ হবে। একইভাবে ইউরোপ যাওয়ার যে বিমানে আগে 9 ঘন্টা সময় লাগতো, সেখানে প্রায় 1.5 ঘন্টা অতিরিক্ত সময় লাগবে। এর জন্য প্রায় 22.5 লক্ষ টাকা বেশি খরচ হবে ভারতীয় বিমান সংস্থাগুলি।
পিটিআই এর প্রতিবেদন জানাচ্ছে, পাক আকাশসীমা এড়িয়ে পশ্চিম এশিয়ার দেশগুলিতে যাতায়াতের বিমানে প্রায় ৪৫ মিনিট বেশি সময় লাগবে। এর জন্য অতিরিক্ত খরচ হবে প্রায় ৫ লক্ষ টাকা। ওই প্রতিবেদনের দাবি, উত্তর ভারতের শহরগুলি থেকে প্রতি সপ্তাহে ৮০০-র বেশি উড়ান উত্তর আমেরিকা, ইউরোপ ও পশ্চিম এশিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াত করে। মাসের হিসেবে বিমানের সংখ্যা ৩,০০০-এর বেশি। এর মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যাতায়াত করে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অর্ধ-শতরানের ইনিংসের পরেও আক্ষেপ শোনা গেল রোহিত শর্মার গলায়। মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ বার আইপিএল জিতিয়েছেন রোহিত। গতবার তাকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। ৫ বার দলকে চ্যাম্পিয়ন করা সেই প্রাক্তন অধিনায়ককে এখন বোলারদের নিয়ে পরিকল্পনাতেও রাখে না মুম্বাই। সেই কারণেই কি আক্ষেপ রোহিতের? রাজস্থানের বিরুদ্ধে ইনিংসের বিরতিতে রোহিতের সঙ্গে কথা বলছিলেন ধারাভাষ্যকারেরা। সেখানেই রোহিতকে প্রশ্ন করা হয়, এই পিচে কিভাবে বল করা উচিত মুম্বাইয়ের বোলারদের। জবাবে রোহিত বলেন, এই পিচে বৈচিত্র্য দরকার। বোলার কি করবে সেটা যেন আগে থেকে বোঝা না যায়। আমাদের বোলাররা যথেষ্ট অভিজ্ঞ, আশা করছি সেই অভিজ্ঞতা ওরা কাজে লাগাবে। আর তারপরেই রোহিত বলেন, এখন অবশ্য বোলারদের নিয়ে পরিকল্পনায় আমাকে রাখা হয় না, তাই কি পরিকল্পনা হয়েছে তা আমি বলতে পারবো না। গতবার রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার পরেই মুম্বাই শিবিরে অশান্তি শুরু হয়। ভাঙন ধরে সাজঘরে। মুম্বাইয়ের দর্শকদের একটা বড় অংশ হার্দিককে মানতেই পারছিলেন না। মাঠেই তাকে বিদ্রুপ করা হয়েছিল। রোহিত খুব একটা ভালো মানসিকতায় ছিলেন না। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে বন্ধু অভিষেক নায়ারকে তিনি ইঙ্গিত দিয়েছিলেন মুম্বাই ছাড়তে পারেন। যদিও এবারও সেই দলে রয়েছেন তিনি। রোহিত কি খুশি নন সেখানে? এবারও শুরু থেকে ফর্মে ছিলেন না রোহিত। প্রথম ৬টি ম্যাচে মাত্র ৫৪ রান করেছিলেন। যদিও শেষের ৪টে ম্যাচে ফর্মে ফিরেছেন তিনি, করেছেন ১৮২ রান। রাজস্থানের বিরুদ্ধেও অর্ধ-শত রান করেছেন তিনি। তবে এবার রোহিতকে ব্যাটারের ভূমিকায় দেখা যাচ্ছে। বেশিরভাগ ম্যাচ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলানো হয়েছে তাকে, অর্থাৎ মুম্বাই ফিল্ডিং করার সময় তিনি মাঠেই থাকছেন না। তবে কি তাকে একঘরে করে দেওয়া হয়েছে? ব্যাটিং ছাড়া আর তেমন কোনো ভূমিকাই নেই দলের প্রাক্তন অধিনায়কের? সেই আক্ষেপে কি শোনা গেল রোহিতের মুখে? যদি তেমনটা হয় তাহলে বলতে হবে রোহিতকে অসম্মান করেছে মুম্বাই। কারণ ৬বার আইপিএল জিতেছেন রোহিত, তার মধ্যে ৫ বার অধিনায়ক হিসেবে। এখনও ভারতের টেস্ট ও একদিনের দলের অধিনায়ক তিনি। গত ১১ মাসের মধ্যে দেশকে ২টি আইসিসি ট্রফি দিয়েছেন তিনি। একদিনের বিশ্বকাপের ফাইনালে তুলেছেন ভারতকে। এমন একজন দলে থাকলে তার অভিজ্ঞতা কাজে না লাগানো বোকামি। সেই বোকামি কি করছে মুম্বাই? রোহিত কিন্তু তেমনই ইঙ্গিত দিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকা ও চীনের মধ্যে চলা বাণিজ্য যুদ্ধ বিশ্ববাজারে নতুন করে ভারসাম্য তৈরি করেছে। আর এর মাঝেই ভারতের অর্থনীতির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে আইফোন উৎপাদন। এক রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বব্যাপী বিক্রি হওয়া প্রতিটি ৫টি আইফোনের মধ্যে একটি তৈরি হচ্ছে ভারতে, যা গত কয়েক বছরের তুলনায় এক নজিরবিহীন পরিবর্তন। চীন থেকে ধীরে ধীরে উৎপাদন কেন্দ্র সরিয়ে এনে অ্যাপল এখন ভারতকেই তাদের প্রধান ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলছে। শুধু সাধারণ মডেল নয়, ভারতে তৈরি হচ্ছে টাইটানিয়াম প্রোর মতো অভিনব মডেলগুলিও। সরকারের তরফে প্রযুক্তি কোম্পানিগুলিকে অর্থনৈতিক সহায়তা এবং পরিকাঠামোগত সুবিধা দেওয়ার ফলেই এই রূপান্তর সম্ভব হয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেড ইন ইন্ডিয়া অভিযানের অঙ্গ হিসেবে ইলেকট্রনিক্স শিল্পে বিদেশি লগ্নি টানতে কেন্দ্র ইতিমধ্যেই $2.7 বিলিয়ন সহায়তা ঘোষণা করেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে ভারতে অ্যাপেলের বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে $8 বিলিয়ন। যদিও বাজারে তাদের অংশীদারিত্ব মাত্র ৮%। তবু চাহিদার নিরিখে দেশের ভিতরে আইফোনের বাজারে এক অনবদ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে অ্যাপেল ভারতের রেকর্ড $22 বিলিয়ন মূল্যের আইফোন উৎপাদন করেছে ভারতীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় ১.৮৩ লক্ষ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৬০% বেশি। চীনের উপর নির্ভরতা কমাতেই ভারতের দিকে ঝুঁকছে অ্যাপল। বিশ্লেষকদের মতে কোভিড পরবর্তী পরিস্থিতি, শুল্ক নীতি ঘিরে দ্বন্দ্ব এবং আমেরিকা চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা অ্যাপেলকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। বিশেষ করে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক নীতির পর থেকেই অ্যাপেল ধীরে ধীরে ভারতে উৎপাদন বাড়াতে শুরু করে। বর্তমানে মার্কিন সরকার ইলেকট্রনিক পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করছে না। এটি অ্যাপেলের জন্য স্বস্তির খবর হলেও এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে কিনা
তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে। চীন থেকে আমদানিকৃত পণ্যের উপর এখন 20% কর রয়েছে। ফলে অ্যাপেলের চীন নির্ভরতা কমানো ছাড়া উপায় নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রধানত তামিলনাড়ু এবং কর্ণাটকে অ্যাপেলের উৎপাদন ইউনিটগুলি অবস্থিত। এই কারখানাগুলি পরিচালনা করছে ফক্সকন, টাটা ইলেকট্রনিক্স এবং পেগাট্রনের মতো কোম্পানিগুলি। পাশাপাশি এই উৎপাদনের ফলে ভারতের আইফোন রফতানিও ব্যাপক হারে বেড়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গত অর্থবর্ষে ভারত $17.4 বিলিয়ন মূল্যের আইফোন রফতানি করেছে। রিপোর্ট অনুযায়ী ফক্সকন এবার উত্তরপ্রদেশের নয়ডার কাছে 300 একর জমিতে আরও একটি উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। জেওয়ার বিমানবন্দরের কাছে স্থাপিত হতে চলা এই ইউনিটটি হবে সেমিকন্ডাক্টর প্রযুক্তি ভিত্তিক। বেঙ্গালুরুর পর এটি হবে ফক্সকনের দ্বিতীয় বৃহত্তম কারখানা। শুধু আইফোন নয়, এই প্ল্যান্ট থেকে ভবিষ্যতে বৈদ্যুতিক যানবাহন, ডিজিটাল স্বাস্থ্য এবং শক্তি প্রযুক্তির মতো ক্ষেত্রেও উৎপাদন করা হবে বলে জানা গিয়েছে। হাই নিউজ নেট নিউজ টুডে এখন এই পর্যন্ত। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।